আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বছরের পর বছর ধরে গ্যাসের মূল্য পরিশোধ করেও গ্যাস পাচ্ছে না রাজধানীর আবাসিকের গ্রাহকরা। প্রতিদিন ভোগান্তি নিয়ে রান্না করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস বা বিকল্প উপায়। আর এই সমস্যার সমাধানে কোনো উপায় খুঁজে দিচ্ছে না সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যেখানে নিজে ব্যবসায়ী বা জনগণকে ঠকাচ্ছে, তখন আইনি প্রক্রিয়ায় এর সমাধান থাকে না। গ্যাস সংকট নিয়ে মোহাম্মদ সায়েমের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীতে তিতাসের দেয়া লাইনের গ্যাসে চুলা জ্বলছে না আবাসিক গ্রাহকদের, তাই বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলা সহ বিকল্প উপায়ে বেছে নিচ্ছেন নগরবাসী। কোনো গ্যাস থাকেই না, একেবারে সবাই সিলিন্ডারে স্টোভে রান্না করি। এতে জীবন ধারণের ব্যয় বাড়ায় বিপাকে পড়েছেন তারা। গ্যাসই থাকে না, 2000 টাকা দিয়ে সিলিন্ডার কিনে আনতে হইতাছে। গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের 2024-25 অর্থ বছরের হিসেব বলছে 448.21 কিলোমিটার পরিত্যক্ত বা অব্যবহৃত গ্যাস লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করছে তারা। এছাড়া অবৈধ লাইনে চুরি মিলিয়ে মোট 634.17 মিলিয়ন ঘনমিটার গ্যাস সিস্টেম লস ও চুরি হয়েছে। তিতাস বলছে, সরকারের সংস্থাসমূহের দায়িত্বহীনতাই গ্যাস চুরির জন্য দায়ী। গ্যাস চুরির ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের নমনীয়তারও অভিযোগ তোলে প্রতিষ্ঠানটি। রাতের আধারে যারা পাইপলাইন করতেছে, রোড কাটিং পারমিশন কে দিচ্ছে? সিটি কর্পোরেশন ওখানে যায় বলতেছে কে রোড কাটছো বলে, অথচ আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাবো আমার 2 জায়গায় লিকেজ আছে, আমি লাইন কাটতে যাবো, আধা ঘন্টার ভিতরে সিটি কর্পোরেশন লোক আসবে যে লাইন কাটতে। সরকারের সব সংস্থা যদি তাদের দায়িত্ব পালন ঠিক মতো না করে, ওই তিতাস একটা কোম্পানি, তার তো লোকবলের বিষয় আছে। ম্যাজিস্ট্রেট মহোদয়রাও কি সব জায়গায় কি পুরোপুরি গ্যাস আইন কাভার ইয়ে করছেন? ওনারা কি 2 বছরের শাস্তি দিচ্ছেন অবৈধ গ্যাস ব্যবহারের জন্য? আজ পর্যন্ত পেয়েছেন? তবে 2015 সালে প্রিপেড মিটার স্থাপনের আদেশ হলেও তা বাস্তবায়ন না করে তিতাস জনগণকে লুণ্ঠন করছে বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের। প্রিপেড মিটার 2015 সালে আদেশ হয়ে আছে, প্রিপেড মিটার তিতাস লাগায়নি। এটা তিতাসের দোষ, অর্থাৎ সরকারের দোষ। না লাগিয়ে এই ধরনের লুণ্ঠন অব্যাহত রেখেছে, জনগণের ভোক্তাদের ঠকানো অব্যাহত রেখেছে। যখন এই কাজটা সরকার করে, তখন আর আইনি প্রতিকারের রাস্তা থাকে না, তখন আইন বোবা হয়ে যায়, আইন অচল হয়ে যায়। তখনই 5ই আগস্ট এর দরকার হয় এবং 5ই আগস্ট হয়। শিল্প কারখানা খাতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকার গুরুত্ব দেয়, আবাসিক খাতে শীঘ্রই সুবাতাস আসছে না। জ্বালানি চাহিদা মেটাতে নগরবাসীকে খুঁজতে হবে বিকল্প উপায়। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। অতি কথায় নয়, কাছে বিশ্বাসী ছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের স্মৃতিচারণে এমনটাই জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফেজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের মানুষকে ঐক্যের সুতোয় বেঁধেছিলেন বেগম জিয়া। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক যে মহাশূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়া প্রায় অসম্ভব। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। প্রথম পরিচয় অনেক দিন আগে 1968 সালে, যখন তার বয়স মাত্র 23 বছর। তখন বেগম জিয়ার বয়স মাত্র 23। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমন্ত্রণে তার বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম দেখা হয় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বীর বিক্রমের। তখন থেকেই বেগম খালেদা জিয়ার মাঝে উদারতা লক্ষ্য করেন তিনি। আমাকে একাডেমির কাকুলে একটি টিলার উপরে অবস্থিত একটা বাংলো প্যাটার্নে বাসায় নিয়ে গেলেন। কলিং বেল টিপতে মেজর জিয়াউর রহমান নিজেই দরজা খুলে দিলেন। আমরা ভিতরে প্রবেশ করে সোফাতে বসলাম। কয়েক মিনিট পর বেগম খালেদা জিয়া নাস্তার ট্রলি ঠেলে ড্রয়িং রুমে এলেন। আমি দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালাম এবং তার যে সুশ্রী চেহারা, তার বাচনভঙ্গি, তার পোশাক আশাক সবকিছু মিলিয়ে অভিভূত হয়ে গেলাম। কখনো মৃদু হাসি, আবার কখনো মলিন মুখে কথা বলেন মেজর হাফিজ। জানান, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নিতেন বেগম খালেদা জিয়া। যে কোনো সমস্যায় সবার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নিতেন তিনি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি প্রধান নেতাদের মতামত নিয়েই তিনি তার রাজনৈতিক নির্দেশনা দিতেন দলে। তিনি অত্যন্ত আপোষহীন ছিলেন।
তিনি স্বৈরাচারকে কখনোই পাত্তা দেন নেই, স্বৈরাচারকে প্রতিরোধ করেছেন। বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গিয়ে আবেগ মাখা কণ্ঠে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত মৃদুভাষী। দেশ এবং দেশের মানুষের স্বার্থ বিরোধী কোনো কাজে কখনো আপোষ করতেন না তিনি। এই জাতি যে অভিভাবক হারাইলো, এই শূন্যতা পূরণ করার নাই। স্মৃতিচারণে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান বলেন, বেগম খালেদা জিয়া সবসময় নির্লোভ থাকার পরামর্শ দিয়েছিলেন তাকে। অনেক আলাপের মধ্যে একটি আলাপ, তুমি বিশ্ববিদ্যালয় করেছো, স্কুল করেছো, প্রতিষ্ঠান করে যাবে, প্রতিষ্ঠান থাকবে, আমরা থাকবো না। 30 ডিসেম্বর দেশের মানুষকে শোকে স্তব্ধ করে না ফেরার দেশে চলে যান বেগম খালেদা জিয়া। তিনি শিখিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে কিভাবে দৃঢ় থাকতে হয়। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে বিএনপি সামনে এগিয়ে যাবে বলেও জানান দলটির নেতারা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। শিশুটির মাথায় গুলি লেগেছে। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ শিশুটির অবস্থা গুরুতর। গতকাল বিকেল 4:30টায় গুলিবিদ্ধ শিশুটিকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে আইসিইউতে ভর্তি দেন। বর্তমানে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার। এর আগে গতকাল ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার তেচ্ছা ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা আফনান। দেশের কয়েক জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, সেই সাথে জেঁকে বসেছে ঘন কুয়াশার সাথে হাড় কাঁপানো শীত। সকাল 6টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। তুষারপাতের মতো ঝিরঝিরিয়ে কুয়াশা পড়ছে জেলা জুড়ে। এদিকে সকাল 6টায় কুড়িগ্রামের তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় নাজেহাল দিনাজপুরের মানুষ। গত দুদিন ধরে দিনের বেলায় সূর্য দেখা দিলেও রাতে কনকনে ঠান্ডায় মানুষ কাবু হয়ে পড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 91% বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। অপরদিকে টানা 2 সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে। ভোর 6টায় জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। দৌলতদিয়ায় ঘন কুয়াশায় কাজে আসছে না 5 কোটি টাকার ফগ লাইট। ঢাকার সঙ্গে 21 জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রোড। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে 1 দশক আগে বসানো 5 কোটি টাকার ফগ অ্যান্ড সার্চ লাইট আজ কাগজে কলমে থাকলেও বাস্তবে কোনো কাজে আসছে না। এর দায়ও নিচ্ছে না কেউ। রাজবাড়ী থেকে এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 2015 সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC দৌলতদিয়া পাটুরিয়া রুটের 10টি ফেরিতে উন্নত প্রযুক্তির ফগ অ্যান্ড সার্চ লাইট স্থাপন করে। উদ্দেশ্য ছিল শীত মৌসুমে ঘন কুয়াশাতেও নিরাপদে ফেরি চলাচল অব্যাহত রাখা। সে সময় প্রকল্পটি ঘিরে বড় বড় প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে একদিনের জন্য সেই আলো আর নৌপথ দেখাতে পারেনি। ফেরি ব্যবহারকারীদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে ঠিকাদারিতে স্থাপিত ফগ লাইটগুলো শুরু থেকেই মানহীন ছিল। অল্প সময়ের মধ্যেই সেগুলো অকেজো হয়ে পড়ে। ফলে উভয় ঘাটে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যাত্রীদের মধ্যে দেখা দেয় চরম ভোগান্তি। অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হয় মারাত্মক ঝুঁকি। আসলে এই ফগ লাইটগুলি সরকার কেন এই ফেরিতে লাগাইছে? 4:30 থেকে 9:30 পর্যন্ত এই 4-5 ঘন্টা ফেরি বন্ধ ছিল। এই ফগ লাইট ব্যবহার হয় নাই। ফগ লাইট ব্যবহার হলে যাত্রীদের দুর্ভোগ কমবে, ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। এই কুয়াশার জন্যই তো ফগ লাইট দেওয়া। সেটা যদি ব্যবহারই না করে তাহলে সেটা দেওয়ার দরকার কিছু। এটা ব্যবহার করে না, মানে তারা কি টাকা খাইছে নাকি তা কে জানে।
হয়তো কিনে নেই, এই কারণে আমরা সুবিধা পাই না। এসে বসে থাকি রাত 2টার সময় 3টার সময় বসে থাকি, কুয়াশা পড়লে পারে এটি বন্ধ হয়ে যায়। দায় চাপানো আর নীরবতা, ফগলাইট বিকল থাকার বিষয়ে স্পষ্ট কোনো সমাধান দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা তো নিউজ হয়েছে একবার, আপনি দেখেছেন, তখন তো বক্তব্য নেওয়া হয়েছে। এটা আপনার যে আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, তিনি যে এটা বিশ্লেষণ করেছে। অকার্যকর ফগলাইট প্রকল্পের পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং দ্রুত মেরামতের মাধ্যমে নরুটের নিরাপদ ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি ফেরি চলাচলকারীদের। লিওন আজাদ, RTV। এদিকে সংস্কারের অভাবে ঝালকাঠির অধিকাংশ কমিউনিটি ক্লিনিক ভবনের বেহাল দশা। কোনোটির ছাদ ও দেয়াল খসে পড়ছে, কোনোটিতে যাওয়া আসার রাস্তা নেই, আবার কোনোটির দেবে গেছে ফ্লোর। এছাড়া 22 ধরনের ওষুধ সরবরাহের কথা থাকলেও সংকট থাকায় তাও মেলে না। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক নিজেই জরাজীর্ণ। সংস্কারের অভাবে ভেঙে গেছে দরজা জানালা, টয়লেট ব্যবহার অনুপযোগী এবং বেশিরভাগ ক্লিনিকে নেই পানি সরবরাহ ব্যবস্থা। সেবাদাতা স্বাস্থ্যকর্মীরা বলছেন, ভালো মানের সেবা দিতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। সম্প্রতি ঝালকাঠির নলছিটির করুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে 60টি বিষাক্ত সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। রাজাপুর গ্রামের উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের ভেতরের মেঝে থেকে 35টি বিষধর সাপের ডিম উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ফাঁক ফোকর ও গর্ত তৈরি হওয়ায় সেখানেই গড়ে উঠেছে বিষধর সাপের আবাসস্থল। এই 14 বছর চাকরি করি আতঙ্কে, কারণ এখানে সাপ অনেক আছে। এর আগেও বাহির দিয়ে অনেকগুলো সাপ মারছে। ফ্লোরগুলো ভাঙা ছিল, যার জন্য সাপের আতঙ্ক নিয়ে আমরা সেবা দিতাম। খাবার পানির তো একদমই ব্যবস্থা নেই, তারপরে বাথরুমের অবস্থা খুবই খারাপ। ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার কাজ করতে হচ্ছে এবং আমার রোগীরাও সেবা নিচ্ছে ঝুঁকির মধ্যে। বাথরুমে পানি নেই, আন্ধার হয়ে থাকে, ছাদ দিয়ে উপর দিয়ে পানি পড়ে আমার কাগজপত্র সবই নষ্ট হয়ে যায়। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্য থেকেই সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা, জানান সিভিল সার্জন। ঝুঁকির মধ্যেই মোটামুটি সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, কারণ এখানে অতিবৃষ্টির জন্য অথবা জোয়ারের পানি বাড়লে কমিউনিটি ক্লিনিকে পানি উঠে যায় এবং এই 30টি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক রিপেয়ারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলেছি এবং অতি সত্বরই এর ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। জেলায় মোট 97টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে 30টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। আবরার মাহি, RTV। দীর্ঘদিন সংস্কারের অভাবে লালমনিরহাটের রত্নাই নদীর ওপর নির্মিত সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একদিকে সরু, অন্যদিকে রেলিং ও পিলার ভেঙে রীতিমতো মৃত্যুভাতে পরিণত হয়েছে সেতুটি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এই সেতু পার হচ্ছে হাজারো মানুষ। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন সোলাইমান কবির। লালমনিরহাটের আদিতমারি, দুর্গাপুর ও ভেলাবাড়ি ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম দুর্গাপুর ভেলাবাড়ি সড়ক। যাতায়াতের সুবিধার জন্য সড়কের কালীরহাট এলাকার রত্নাই নদীর ওপর 1993 সালে একটি সেতু নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন সংস্কার না করায় বয়সের ভারে নুয়ে পড়েছে সেতুটি। জায়গায় জায়গায় ভেঙে পড়েছে রেলিং ও পিলার, ধরেছে ফাটল। আবার সেতুটি এতটাই সরু যে এক প্রান্তের গাড়ি উঠলে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকে যানবাহন। এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, পথচারী ও চালকদের। এই ব্রিজে পড়ায় অ্যাক্সিডেন্ট হয়, ট্রাক উল্টে যায়, আপনার অটো চলাচল করতে পারে না। এই জায়গার মানুষের অনেক ধরনের সুবিধা। আমরা যখন কলেজে যাই তখন ইস্কে অথবা একটা সাইকেল দিয়ে এই পুলটা দিয়ে যাওয়া যায় না, মানে অনেক সরু, মানে খুব ভেঙে পড়ার ঝুঁকিপূর্ণ থাকে। লোড গাড়ি এদিক নিয়ে আসতে এই ব্রিজে পার হইতে আমাদের খুবই সমস্যা হয়। চিকন ব্রিজ, জনগণের দাবি, সবার দাবি এই ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ করা হোক। দ্রুতই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করে সেতুটির পুনর্নির্মাণ কাজ শুরু হবে বলে জানালেন এই LGED কর্মকর্তা। সেতুটির আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, তৎপ্রেক্ষিতে সেতুটির ডিজাইনের কাজ শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে প্রায়। আমরা ডিজাইনের এটা পেলেই আমরা এস্টিমেট করে এটা দ্রুত আমরা হয়তো আগামী মাসের মধ্যেই, এটা জানুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারির মধ্যে আমরা ইনশাল্লাহ দরপত্র আহ্বান করতে বলবো বলে আশা রাখছি। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতুটি সংস্কার করে চলাচলের ভোগান্তি কমাবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।
বরগুনার পাথরঘাটার শেষের দিকে আমন ধান কাটা ও মারার কাজ, তবে দুশ্চিন্তা কাটছে না কৃষকদের। শীষ পোকায় ধানের কুশি কাটায় ক্ষতির মুখে পড়েছেন উপজেলার প্রায় 10,000 কৃষক। সার কীটনাশকের চড়া দামের বিপরীতে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা চাষিরা। বরগুনা পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন সোলাইমান কবির। বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের এমন দৃশ্য সচরাচর হাসি ফোটায় কৃষকদের মুখে। তবে এবারের আমন মৌসুমে ভিন্ন অভিজ্ঞতা বরগুনার পাথরঘাটার ধান চাষিদের। চলতি মৌসুমে ধানের শীষ কাটা লেদা পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা। ফলন হয়নি ভালো, আবার সার, বীজ, কীটনাশক থেকে শুরু করে বেড়েছে শ্রমিকদের মজুরিও। অন্যদিকে বাজারে ধানের দাম কম, এতে উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকরা। এবছর অনেকটাই খারাপ হয়েছে, কারণ হচ্ছে ধান আপনার শীষ কেটে দিছে। 20,000 25,000 টাকা খরচা হয় কুড়ো বুঝ আমাকে ধান হইবে উপরে ধরেন উপরে ধান হইবে 5 মণ 6 মণ কুড়ো বুঝ ধান হইবে। কারণ আমরা হিসাব করে দেখেন আমার কত টাকা লস। ধানটা যখন বাইরে হয়েছে তখন হলে সব শীষ পোকে কাটিয়ে দিয়েছে, কাটিয়ে দেওয়ানোর পর কুড়ো কিস্তি মনে হয় দেড় দুহারি ধান হইতে পারে। সরকার যদি আমাকে পাশে একটু দাঁড়াইতে তাতে কৃষকের লাভ হইতে। লেদা পোকার আক্রমণ কমানোর পাশাপাশি কৃষকদের সম্ভাব্য ক্ষতি কমাতে কাজ করার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। কৃষকদের মাঠে দেখা যাচ্ছে যে শীষ কাটা লেদা পোকার আক্রমণ হয়েছে, তো এক্ষেত্রে আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যাতে তারা তাদের ধান 80 বা কর্তনের মধ্যেই যাতে ধান কর্তন করতে পারে। এক্ষেত্রে যদি তারা লাইন লোগো অনুসরণ করে যদি ধানের আবাদ করতে পারে তাহলে এই শীষ কাটা লেদা পোকার আক্রমণ কম হবে এবং তাদের ক্ষয়ক্ষতিও কম হবে। চলতি মৌসুমে বরগুনায় 1,04,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সুলাইমান কবির, RTV। পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে বাড়ছে গোলের গুড়ের চাহিদা। প্রতি কেজি গোল গাছের গুড় বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। মিষ্টি ও সুস্বাদু হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হওয়ায় চাষিরা আগ্রহী হচ্ছেন গোলের চাষে। প্রচার বাড়লে বাড়বে আরও চাহিদা ও উৎপাদন। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। গোলগাছের ফল বা ডাঁটি থেকে বের করা হয় রস, যা খেজুর রসের মতোই মিষ্টি, তবে খেজুরের চেয়ে কম রসে উৎপন্ন হয় বেশি গুড়। পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল কলাপাড়া, রাঙ্গাবালি, গলাচিপা, দশমিনা, বাউফল, ডুমকি ও মির্জাগঞ্জের নদী, খাল ও সাগরমোহনায় দেখা মিলে এই গোলগাছের। অর্থকরী ফসল হওয়ায় এ অঞ্চলের চাষিরা তৈরি করছেন গোলগাছের বাগান। কাণ্ড থেকে সংগৃহীত এসব রস জাল করে তৈরি করা হয় সুমিষ্ট গুড়। স্থানীয় চাষিরা নিজেদের বাড়িতেই বিক্রি করছেন এসব গুড় কেজি প্রতি 200 থেকে 250 টাকায়। রস ও গুড়ের পাশাপাশি এই গাছের পাতা দিয়ে বানানো হয় ঘর ছাউনি, আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় গোলগাছের ডেগা ও গুটি। গুড়ের চাহিদা বেশি, একেবারে ভুরা মানে শুকনা আকুর গুড়ের মতো হয়। এই গুড়টা সংগ্রহ করে 1 বছর পর্যন্ত রাখতে খাওয়া যায়। সংসার চালাই এবং এর পাশাপাশি আমরা ছেলে মেয়ে পড়াশোনা করাই। এখন তো আমরা 250 টাকা বেশি। এটা একটু যদি আমাকে মনে করেন একটু চালু হইতো তাহলে আমাকে একটু ভালো অগ্রসর হইতে পারতাম। আগামীতে গোলের চাষ আরও বাড়বে বলে আশা এই কৃষি কর্মকর্তার। 500 কৃষককে আমরা গোল গাছ লাগানোর জন্য প্রত্যেকে 1 বিঘা করে আমরা 201টা করে গাছ দিচ্ছি। 2-3 মাসের মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করব, যার ফলে আগামীতে আমরা গোল গাছের বাগান বৃদ্ধি পাবে। পরিবেশ উপযোগী এই বৃক্ষই এসব অঞ্চলের মানুষের জীবিকা আহরণের প্রধান উপায়। প্রতিদিন প্রায় 8 টন রস, যা থেকে অন্তত 850 কেজি গুড় উৎপাদন করেন তারা। মৌসুমে এর বাজার মূল্য অন্তত 2.5 কোটি টাকা। সাকিব আল হাসান, RTV। ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের আগে জাতীয় রাজস্ব বোর্ড NBR ভেঙে 2 বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একটি বিভাগ থাকবে কর নীতি প্রণয়নের দায়িত্বে এবং অন্যটি কর আদায় ও প্রশাসনের দায়িত্বে। এর ফলে রাজস্ব আদায়ের দক্ষতা, স্বচ্ছতা ও রাজস্ব আহরণ বাড়বে বলে মনে করছেন উন্নয়ন সহযোগী অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। এর আগে গত বছরের মে মাসে এই সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে সরকার, যার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি, RPD ও রাজস্ব ব্যবস্থাপনা RMD নামে 2টি পৃথক বিভাগ গঠন করা হয়। একে দেশের রাজস্ব ব্যবস্থা আধুনিকায়নে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার হিসেবে আখ্যা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ
বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।